This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, কিন্তু যদি হিংসার আগুন হয়, আগুন মানে হিংসার আগুন কোনো বাছবিচার করে না। সেই হিংসার আগুনেই জ্বলে পুড়ে সব খাক হয়ে গেল। তার কারণ আগুন কখনো জাত দেখে না, পাত দেখে না। অনিয়ন্ত্রিত হিংসার আগুন এলআইপি অর্থাৎ লেস ইম্পর্টেন্ট পারসন বা ভিভিআইপি অর্থাৎ অনেক উচ্চ স্তরের মানুষ কোনো পরোয়া করে না। আগুন একবার হিংসার আগুন জ্বললে সব পুড়ে শেষ। ধুলিয়ানের বেদমুনা গ্রামের ছবিটা সেই কথাই বলছে। বাকিটা বলে দিচ্ছে ঘোষ পরিবারের গৃহবধূর চোখের জল, যেটা দিয়ে শুরু করলাম আজকের ঠোটকাটা। বলতে গিয়ে গলা বুঝে আসছে রীতা ঘোষের। জানেন, তার স্বামীর কিডনির অসুখ, অস্ত্রোপচারের জন্য ধার দেনা করে জোগাড় করেছিলেন 2 লক্ষ টাকা। শুক্রবারের রাতের সেই ভয়াবহ লুটপাটে সব চলে গেছে। এবার তার স্বামীর অপারেশন কি করে হবে, কে দেবে এর জবাব? পরিবারের একমাত্র রোজগেরে সেই স্বামী যদি বিছানা নিয়ে নেন, তাহলে তো এই গোটা পরিবারটাকে না খেয়ে মরতে হবে। তাহলে প্রশ্নের উত্তরটা কি আর বলে দিতে হবে? ঘোষ পরিবারের গৃহবধূ তাই কেঁদে কোকিয়ে উঠছেন, কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। আর ওদিকে ঠিক তখনই সুর চড়াচ্ছে রাজনীতি, গলা চড়াচ্ছে রাজনীতি। বাংলার শাসক দল বিজেপির ঘাড়ে যাবতীয় দায় চাপিয়ে দিতে ব্যস্ত। আর উত্তরপ্রদেশে দাঁড়িয়ে হিংসা থামানোর দাওয়াই বাতলে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে অনেকে রঙ্গ করে বলেন বুলডোজার বাবা। इन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है। মুখ্যমন্ত্রী চুপ কেন? বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কি বুঝলেন? হিংসার প্রসঙ্গ উঠলেই তৃণমূল নেতারা বারবার উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলে দেখান। এবার সেই উত্তরপ্রদেশ আয়না দেখাচ্ছে আমাদের বাংলাকে। दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं, लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले 1 सप्ताह से चल रहा है, सरकार मौन है। মুখ্যমন্ত্রী চুপ আছে কেন বলছেন? মুখ্যমন্ত্রী প্রতিদিনই মানুষকে, কালকেও তিনি উদ্বোধন করতে গিয়ে সাধারণ মানুষের প্রতি শান্তি রাখতে বলেছেন। কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের যুদ্ধ, কিসের অশান্তি? শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে, উইথ পারমিশন। আইন কখনো হাতে তুলে নেবেন না। 3 দিন ধরে আমরা দেখলাম আইন তুলে নেওয়া হয়েছে। ওনার রাজ্যে প্রথমবার নয়, যখন সিএ পাস হলো 3 দিন ধরে আগুন জ্বললো, লুটপাট হলো, ট্রেন বাস জ্বালানো হলো। কি করেছে পুলিশ? নুপুর শর্মা দিল্লিতে কিছু বললেন, এখানে 3 দিন আগুন জ্বললো। আবার এই ওয়াকফ বোর্ডের নাম করে আবার আগুন জ্বালানো হচ্ছে। এবং তিনি নিজে বলেছেন যে এই যে ওয়াকফ আইন কেন্দ্র সরকার করেছে, সেটা রাজ্য সরকার মান্যতা দেয় না বা দেবে না। আর মাইনরিটি लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोग को दिल में दुख हुआ है वक्फ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। তো এর থেকে আর মুখ্যমন্ত্রী কি করবে? মুখ্যমন্ত্রী কি লোকের সাথে ওই শুভেন্দু অধিকারী যে কুচক্রম করছে বা বিএসএফ, নকল বিএসএফ সাজিয়ে ওই শামশেরগঞ্জের গ্রামের মানুষের উপরে যে অত্যাচার করছে, তার জন্য কি মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে তার সাথে লড়াই পাঠতে যাবে? তো আজ পুলিশকে যদি কাজ করতেই না দেওয়া যাবে, স্পটে যেতে দেওয়াই হবে না, কবে বিএসএফ আসবে তবে হিন্দুদের বাঁচাবে, তাহলে পুলিশ রেখেই কি লাভ আছে? আর পুলিশের ভরসাই বা কি আছে? বিজেপি যদি ষড়যন্ত্র না করে, বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ষড়যন্ত্রে অংশগ্রহণ না করে, তাহলে বাংলা শান্ত থাকবে। তাই যোগী সাহেব, আপনাকে বলবো, আপনি নিজের চরকায় তেল দিন, নিজের রাজ্যটাকে চালান। पूरा मुर्शिदाबाद पिछले 1 सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। তাহলে ডান্ডায় হবে সব ঠান্ডা,
দাওয়াইটা বাতলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেখুন, গত লোকসভার ভোট প্রচারে এই বাংলায় এসেও এই আর একই রকমের দাওয়াইয়ের কথা বলেছিলেন তিনি, মনে নেই? সেদিন মুর্শিদাবাদে এসে উল্টো ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিলেন যোগী আদিত্যনাথ, উল্টো লটকে দেওয়া। আজ সেই কথাই স্মরণ করিয়ে দিলেন ভরতপুরের শাসক বিধায়ক হুমায়ুন কবির। 6 এপ্রিল এই ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শক্তিপুরে এসে মুসলিম সম্প্রদায়ের লোককে উল্টো করে টাঙিয়ে सीधा करे देबो। बंगाल में रामनवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए, मैं बंगाल की सरकार से पूछना चाहता हूं। इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की? अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते, अब तक मैं इनको लटका करके, उल्टा लटका करके ठीक कर देता। एक कथा যখন বলেছিল তখন অধীর বাবু তার বিরুদ্ধে মুখ খুলেননি, এই সেলিম সাহেবও তার বিরুদ্ধে মুখ খুলেননি। এই উত্তেজনাটা বাড়ছে, তাহলে কেন মুখ্যমন্ত্রী এই যারা হেড স্পিচ করছে, উস্কানি দিচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে মামলা করছেন না? তার মানে একে অপরকে সাপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট করছে। এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয়? একদিকে বিজেপির লাভ হয়, একদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল অঙ্ক। বিপদ কাদের হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তারা কারা? কংগ্রেস। তার ফল ভুগেছি, গতবার হেরেছি, তখন থেকেই বলছি। তারা ভারতবর্ষকে খণ্ডিত করতে চাইছেন, ভারতবর্ষের জনতাকে খণ্ডিত করতে চাইছেন ধর্মের নিরিখে। এর থেকে আর কিছু খারাপ হতে পারে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসা উচিত, এই মুহূর্তে আসা উচিত মুর্শিদাবাদে, সেই সমস্ত এলাকায় যাওয়া উচিত তার দলের এমপি থেকে তিনি প্রতিনিধি মণ্ডল পাঠান হাতরাসে, কোথায় বাইরের রাজ্যে, কোথায় মণিপুরে, তো কেন আমাদের শামসেরগঞ্জ জঙ্গিপুর অচ্যুত হয়ে গেল? রাত্রেবেলা শুক্রবার এসছি, 9টায় বেরিয়েছি ওখান থেকে কালিয়াচক থেকে, 10টা 11টা যখন আসছি আমি, আর ওখান থেকে অমরপুর জঙ্গিপুর অবধি 50-60 কিলোমিটার জায়গা আগুন জ্বলছে। প্রচারের ঢক্কানি নাচ চলছে। সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন, আপনি স্পট ভিজিট করুন, আপনি তো ঘুরতে ভালোবাসেন। পুরনো একটা কথা আছে, যখন একজন ডুবন্ত মানুষ যখন কিছু না পায় তখন সামনে ভাষা খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করে। অধীরবাবু তো ডুবেই গেছেন। পদ্মার ধারে বসে কবিতা লিখবেন, আপনার প্রতিনিধি মণ্ডল হাতরাস যায়, মণিপুর যায়, কেন জঙ্গিপুর আসতে লজ্জা লাগছে না? আসতে পারছেন না? কোনটা? না গাড়ি ভাড়া নাই? রাজনীতির চক্রব্যূহে মুর্শিদাবাদের হিংসা, অশান্তির আগুন থিতু হয়েছে বটে, কিন্তু যন্ত্রণার আগুন কে নেভাবে বলতে পারেন? তাণ্ডব লুটপাটে সমস্ত সম্বল হারিয়ে কাকে দোষ দেবেন আক্রান্তরা? তবে রাজনীতি কিন্তু আক্রমণের নিশানা ঠিকই নির্দিষ্ট করে ফেলেছে। এই তো দুদিন ধরে কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র আঙুল তুলছেন সীমান্তরক্ষী বাহিনীর দিকে, আর আজ ষড়যন্ত্রের অভিযোগের অভিমুখ তৃণমূলের দিকেই ফেরালেন সুকান্ত মজুমদার। বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীদেরকে ইনফিল্ট্রেশন করিয়ে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতে করা হয়েছে, এবং শোনা যাচ্ছে যে খলিলুর রহমান ওখানকার যিনি এমপি তিনি এর পেছনে ছিলেন এবং তারা শুরু করেছিলেন। তারপর পুরো বিষয়টা আউট অফ কন্ট্রোল চলে যায়। সুকান্তবাবুর নিশানায় কে? জঙ্গিপুরের সাংসদ, তৃণমূলের সাংসদ। অশান্তির পর পর বহিরাগত তত্ত্বের কথাই ছিল খলিলুর রহমানের মুখে। সাংসদের অভিযোগ সরকারকে কালিমালিপ্ত করতেই ষড়যন্ত্র করা হয়েছে। পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন, আর কি আপনারা বের করুন। আমরা বলতে চাই যে আমাদের সরকারের কে হেয় করা বা সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে আর কি। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। জোকার রাজনীতি জোকারে পরিণত হয়েছে। বলছে বিএসএফ নাকি বর্ডার খুলে দিয়েছে, লোক এসেছে দাঙ্গা করেছে, আবার বিএসএফ নাকি বর্ডার খুলে দেবে। এগুলোকে বিশ্বাস করবে? গাঁজাখুরি গল্প, অপদার্থতা ঢাকার জন্য এগুলো উল্টোপাল্টা কথা বলছে। অপদার্থ প্রশাসন। আইনি ব্যবস্থা নিতে হয়, তাহলে প্রথম ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো, ভিখারি,
শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে এসেছে। ঠিক বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্টাইলে এই চোরেগুলো ভিখারি ঢুকে ঢুকে লুট করেছে। নেতা শুভেন্দু অধিকারীও বলছে তাহলে সীমান্ত কার পাহারা দেওয়ার কথা? বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। ফেল করে থাকলে কে ফেল করেছে? বিএসএফ ফেল করেছে। ঢুকিয়ে থাকলে কে ঢুকিয়েছে? বিএসএফ এর একাংশ ঢুকিয়েছে। তৃণমূলেই আসারে গল্প করতে অভ্যস্ত। বিএসএফকে ডাকতে গেছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার। আমি নিজে পশ্চিমবঙ্গের সরকারের আধিকারিকদের সঙ্গে সেখানে রাত্রে কথা বলছিলাম যখন এই গণ্ডগোল হচ্ছিল। তারাই বললো আমরা ডাকছি, কল ফর করছি বিএসএফকে। তো পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে বিএসএফকে। এবং এরা এই দেশ বিরোধী শক্তির অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোতে হিন্দু শূন্য করে দেশ বিরোধী শক্তির হাত শক্ত করার কাজ এরা করছে। এবং আগামী দিনে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল দেশের জন্য বিপদের একটা জায়গা হয়ে উঠছে। সীমান্তবর্তী মুর্শিদাবাদের গ্রামে অশান্তির আগুন, সেই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল। আবার তৃণমূলও পাল্টা আঙুল তুলছে বিজেপির দিকে। তবে ষড়যন্ত্র যে একটা ছিল, গ্রামের বাসিন্দারাই সেই দাবি করছেন। আগে দেওয়া হয়েছে বাইরের লোক এসে, তারপরে এনারা করেছেন। প্রথমে আগে ছোটকে পাঠাচ্ছেন, ছোট বলতে কি সব 25-এর নিচে আর 18-এর ঊর্ধ্বে, এইগুলোকে পাঠিয়ে ওরা সব ভাঙচুর করার পরে ওরা প্ল্যান মাফিক, তারপরে ওদের পিছনে বড়দের হাত আছে। বাড়িকে তারা টার্গেট করেছিল। কোন বাড়ি? যে বাড়িগুলিতে টাকা রয়েছে, সোনার গয়না রয়েছে। যারা গরিব তাদের বাড়িতে গিয়ে লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে বাড়িতে টাকা রয়েছে, সোনার গয়না রয়েছে, সেই বাড়িগুলি সম্পর্কে তারা আগে রেকি করে গিয়েছিল বা পরিকল্পনা করে সেই বাড়িগুলিতে হামলা চালায়। কি তারা জানতো যে এই বাড়িতে টাকা পয়সা রয়েছে? না জানলে ওরকম করবে কেন অবস্থা? মানে দিনের বেলা সব হাজার হাজার লোকেরা সব এসব এসে আমাদের এসব বাড়িঘর সব লুট করেছে। বেতবোনা হোক বা জাফরাবাদ, প্রতিটি জায়গায় এক ছবি। কিন্তু আগুন লাগানো হলো কিভাবে? কংক্রিটের বাড়িতে আগুন তো লাগানো সহজ নয়। দুষ্কৃতী বা তাণ্ডবকারীরা আগুন লাগিয়েছে এবার গ্যাসের সিলিন্ডার বা ওভেন দিয়ে। প্রথম গ্যাসের সিলিন্ডার বা ওভেনের পাইপ খুলে দিয়েছে, তারপর আগুন ধরিয়ে ছুঁড়ে মেরেছে বাড়ির ওপরে। এবং সেই ছবি দেখা যাচ্ছে কিভাবে গ্যাসের সিলিন্ডারে মুখ খোলা এবং তাতেই আগুন লাগিয়ে মূলত একের পর এক বাড়ি জ্বালিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে বহিরাগতরা ঢুকেছে এবং তৃণমূল ভেবেছিল ছোট করে চুলকে ছেড়ে দেবে, এখন সেটা হয়ে গেছে দগদগে ঘা, আর কন্ট্রোল করতে পারছে না। যা হয় আমরা তীব্র নিন্দা করছি বিজেপির এই টাকার সাহায্যে, গুন্ডাদের সাহায্যে, বিএসএফ এর সাহায্যে, আশেপাশের কয়েকটি রাজ্যের দুষ্কৃতিকারীদের সাহায্যে বাংলাকে অশান্ত করার এই চেষ্টা। আন্তর্জাতিক সীমানায় চোরাচালান যদি হয়, মানুষ যদি ঢোকে, মাল যদি ঢোকে, সেটা কেন্দ্র এবং রাজ্যের শাসক দল উভয়ের মিলে যোগসাজশ থাকলে তবেই হয়, নাহলে হয় না। তো নিজের উপরে থুতু ফেলছে, নিজের উপরে থুতু ফেলছে, ওর নিজের গাড়িতে পড়ছে। সে নিমন্ত্রণ নিতে আসেনি, হুঁকে যখন পড়ে তখন বিএসএফকে ডেকেছো। এবার যখন তোমরা বিপদে পড়ে তখন বিএসএফের ঘাটে দোষ চাপাচ্ছ, এটা তো ঠিক না। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে, নিষ্কর্মতাকে, নিজেদের অযোগ্যতাকে ঢাকার চেষ্টা যেন না করা হয়। বাঘের পিঠে চাপলে পরে শেষে বাঘের কাছেই প্রাণ দিতে হয়। বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যে ঘটনা কয়েকদিন ধরে হয়েছে সেগুলো হচ্ছে বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র। ষড়যন্ত্রের এই তত্ত্বেই জলঘোলা হচ্ছে রাজনীতির। সেখানেই আবার কবির সাহেব মানে হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, সেম সাইড করলেন না তো? দেখুন তো, 3জন এমএলএর বাস, শামশেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও তারপর স্থানীয়, এবং সর্বোপরি খলিলুর রহমান যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল? সত্যি তো এখন তো গোটা মুর্শিদাবাদ জেলাটাই তৃণমূলের দখলে। জঙ্গিপুর মহকুমায় তৃণমূলের 3 বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং সাংসদ থাকেন। শাসক দলের এতজন জনপ্রতিনিধি থাকেন সেখানে, ওখান থেকে জিতে এসেছেন। আগে থেকে এই অশান্তির আঁচ কেউ পেলেন না। সাধারণ মানুষ তো প্রশ্ন করবেই যে এলাকায় এত ভোটে আপনারা জেতেন, কিন্তু আপনাদের কথা শোনার লোক নেই, আপনাদের কোনো সোর্স নেই, আপনাদের কোনো কানেকশন নেই, তাহলে ভোটে জেতেন কি করে এত ভোটে?
এতজন মিলে যে ভোটে জিতে কেউ বিধানসভায় কেউ জেলা পরিষদকে রিপ্রেজেন্ট করেন, তাহলে আপনারা আঁচ পেলেন না কেন যে ওখানে অশান্তির আগুন? বা যদি স্ট্রেঞ্জার বাইরে থেকে যারা এসেছেন আপনারাই বলছেন, তাদেরকে আপনারা হয়তো নাই চিনতে পারেন, কিন্তু এত দেরি করলেন কেন? পুলিশের তরফ থেকে যে দেরি করা হয়েছে, আপনাদের তরফ থেকেও তো দেরি করা হয়েছে। সাধারণ মানুষ এই প্রশ্নগুলো তুলছেন। হুমায়ুন কবির দলের দিকেই আঙুল তুলেছেন, স্পষ্ট শোনালাম আপনাদের। আর সেই কথা চাপা দিতে মুখ খুলতে হয়েছে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। ঠিক আছে, বিদেশ থেকে টাকা এসছে, একটা ক্যাম্পেনিং হয়েছে ফেক নিউজের, এই সমস্ত মিলিয়ে যে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করা হলো, সেটার জন্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সঠিক সময়ে বুঝতে পারেনি। এই দিকে এই কথাটাই হয়তো আবেগজনিত কারণে হুমায়ুনবাবু বলেছেন। যা বলেছেন তার ব্যক্তিগত কথা। এইখানেই গন্ডগোলটা, জানেন তো। একজন গোটা রাজ্য চেনে এমন নেতা, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, যখন তিনি কিছু বলবেন, দল যদি বেকায়দায় বা অস্বস্তিতে পড়ে, তখন দল বলবে ওটা ব্যক্তিগত মন্তব্য। থামাতে পারেন না কেন? আগেও তো তিনি অনেক কথা বলেছেন, যখনই সেম সাইড হয় তখনই মন্তব্য ব্যক্তিগত হয়ে যায়। প্রসঙ্গ এড়াতে চেয়েছেন জয়প্রকাশবাবু, কিন্তু হুমায়ুনের কথাটা ফেলে দেওয়ার কি? সাধারণ মানুষের অনেকেই তো এই প্রশ্ন করছেন। সেই কথার সূত্র ধরেই আবার ষড়যন্ত্রের তত্ত্ব অধীর চৌধুরীর মুখে। যে শামসেরগঞ্জে গত নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়, শামসেরগঞ্জের দাঙ্গার পিছনে একটা কারণ মিলিয়ে নেবেন আমার কথা ভবিষ্যতে। মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে মুর্শিদাবাদের দুটি বিধানসভা, ফারাক্কা এবং শামসেরগঞ্জ। ভোটের অঙ্কে ঠিক সেখানেই রাজনীতির খেলা দেখছেন অধীর রঞ্জন চৌধুরী। আমাকে হারানোর সময় শুরু হয়েছিল যে দাঙ্গার খেল শক্তিপুরে, সেই শক্তিপুর থেকে বেলডাঙ্গা, নওদা হয়ে জঙ্গিপুর হয়ে তা শামসেরগঞ্জে পৌঁছে গেল। মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। এটা একেবারে বাজে কথা, একদম বাজে কথা। কোনো প্ল্যান করে কিছু হয়নি, স্পন্টেনিয়াসলি হয়েছে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝতে পারেনি এত বড় দাঙ্গা হবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তারা বুঝতে পারেনি দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই দাঙ্গা যারা লাগিয়েছিল তারা ভেবেছিল স্থানীয় ক্ষেত্রে দাঙ্গা লাগিয়ে ভোটের ফয়দা তুলবে। পুরনো অধীরবাবু ছিলেন কিছু, সেই হিসেবে কিছু বললে আপনারা তার কথা তুলে ধরছেন। অধীরবাবুর কথার কোনো প্রাসঙ্গিকতা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে কিনা আমি জানি না, তার দলেই নেই। নির্বাচনী অঙ্ক বড় খতরনাক। শামসেরগঞ্জে কংগ্রেসের জয় যদি কারোর মনে ভীতি সৃষ্টি করে থাকে, কেউ যদি ভেবে থাকে আমার হার নিশ্চিত হতে পারে, আমরা বিপদে পড়তে পারি, হারতে পারি, দাঙ্গা করার পিছনে তাদের অবশ্যই প্রশ্রয় থাকতে হবে। অঙ্ক নির্বাচনী অঙ্কের কথা বলছে, নির্বাচনী সমীকরণের কথা বলছে। মানে বিজেপির সাথে কন্টেস্ট করে বিজেপি শিল্পা মুখার্জি যে ইংলিশ বাজারের বিধায়িকা, তাকে পরাজিত করে ঈশা খান চৌধুরী 1,20,000 ভোটে জিতেছিল। আর উনি 85,085 ভোটে হেরেছেন কেন, সেটার ব্যাখ্যা দেন। উনি আর ঈশা খান চৌধুরীর জিতার ক্রেডিটার ওনাকে নিয়ে কিছু লাভ হবে না 26-এ। আচ্ছা, মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ, ধুলিয়ান কি পুলিশের হাতের বাইরে চলে গেছিল? কি করে চলে গিয়েছিল? রাজ্যের নাম খারাপ হলো, রাজ্য পুলিশের নাম খারাপ হলো, জেলার নাম খারাপ হলো। অধীরবাবু উদ্বিগ্ন আরেক জায়গায়। আমাদের এই জেলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে যায়। এই মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে, তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে। জেলায় কাজ নেই বলে মুর্শিদাবাদের কয়েক লক্ষ বাসিন্দা ভিন রাজ্যে কাজ করেন। সেই পরিযায়ী শ্রমিকদের গায়েও কি সংঘর্ষের আঁচ লাগতে চলেছে? সোমবারই তো বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত,
তাদেরকে ফিরে এসে সারাতে হবে, তারপরে অন্য কথা হবে। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানও পরিযায়ী শ্রমিকদের একাংশকে নিশানা করেছেন। বলা ভালো, শুভেন্দুর চেয়েও চড়া সুর ছিল তৃণমূল সাংসদের গলায়। এই দেখুন, পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। এখানে একটা নতুন বিতর্কের জন্ম হয়েছে। দেখুন, অধীরবাবুরা যেটা বলতে চাইছেন যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যান পেটের দায়ে, এবং হাজারে হাজারে নয়, লাখো লাখো। যদি এই প্রচার বাইরে চলে যায় তাহলে ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে এই পরিযায়ী শ্রমিক যারা পেটের দায়ে কাজ করতে যান তারা বিপন্ন হবেন না তো? অর্থাৎ তারা শারীরিকভাবে নিগৃহীত হবেন না তো? তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে এটা একটা নতুন বিতর্ক। দেখুন, আরও একটা বিষয়, এই এলাকাটা এখনও যে নিয়ন্ত্রণের মধ্যে আসেনি তার প্রমাণ কি জানেন? ভিন রাজ্যে যখন বড় কিছু হয়, কোনো বড় দুর্ঘটনা হয় বা রাজনৈতিক বিতর্ক হয়, তখন আমরা দেখি এ রাজ্যের শাসক দল একেবারে দল বেঁধে তাদের সংসদীয় দলকে পাঠিয়ে দেয়। সেটা অসম হোক বা উত্তরপ্রদেশ হোক, পৌঁছতে পারুক বা না পারুক তারা অন্তত যাওয়ার চেষ্টা করেন। কিন্তু যখন ঘরের ভেতর একটা অংশ জ্বলছে, তখন শাসক দলের যে কোনো প্রতিনিধি দল, অনেকজন সাংসদ এবং অনেকজন বিধায়ক মিলে মুর্শিদাবাদে গেলেন, তা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখলাম না। হয়তো তারা ভবিষ্যতে যেতে পারেন, কিন্তু এখন যে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই হয়তো শাসক দল এমন কোনো সংসদীয় দল বা বিধায়কের দল পাঠাচ্ছে না। শুনুন তো অধীরবাবুরা কি বলছেন। আমরা মাননীয় সাংসদ মহাশয়কে বলতে চাই যে এই ধরনের ভিত্তিহীন বিবৃতির ফলে পরিযায়ী শ্রমিকদের বাইরে কাজ করতে যেতে অসুবিধা হবে। এমনিতেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচারিত হয় বিজেপি শাসিত রাজ্যগুলোই। যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়, এটা আমাদের ঘাড়ে পড়ে যায়। খান একটা ফালতু লোক, উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে, ওই তারা ছিল বলে তুমি দুবারের এমপি হয়েছো বন্ধু। তুমি উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো। আগামী দিনে মুর্শিদাবাদের লোক শুনলে বাইরের যে কাজে হয়তো নেবে না, তাদেরকে এরকম হতে পারে, তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে। কারণ আমি দেখেছি বাইরের রাজ্যে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলা ছেলেদের। সারা দেশ জুড়ে আজকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে, তা নয়। গ্যারান্টি করতে পারি, দেখুন, এমন বিতর্কের আগুনে ঘি পড়েছে, এই বিতর্ক কিন্তু আরও কিছুদিন চলবে। তার কারণ পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কম নয়। এ নিয়ে এমনিতেই অনেক বিতর্ক, কোভিডের সময় আমরা দেখেছিলাম সেই বিতর্ক কিভাবে মাথা ছাড়া দিয়েছিল, এবং শাসক দলকে কিন্তু এই বিতর্কের ঝড় সামলাতে হবে।